চৌধুরী পরিবার আজ বড়ই কঠিন প্রশ্নের সম্মুখীন। হ্যাঁ, বড় মা আজকের এক বড়ই কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে সঞ্চারী খুলে বলেছে একেবারে পরমার পুরো ইতিহাস বৃত্তান্ত। আদিত্য এবং পরমার মধ্যে যে গোপন অবৈধ প্রেম ছিল, সেই প্রেমটাকে খুলে বলে দিয়েছে সঞ্চারী, এবং তারই পরবর্তী মুহূর্তে কি ঘটনাগুলো ঘটলো এবং সুদীপা কি এমন প্রতিভা দেখালো, এমন কেরামতি দেখালো, এবং রূপাকে যে ধরে নিয়ে যাচ্ছিল কুন্তলা তার নিজের ছকে নিজের চালে, তাহলে সুদীপা কি করে কুন্তলার হাত থেকে রূপাকে বাঁচিয়ে নিল, পুরো প্রসেসটা কিন্তু আজকে দেখতে চলেছি। তাই কথা না বাড়িয়ে পুরো ইন প্রসেস আমি দেখতে পাবো। তবে একটা কথা তোমাদের বলে রাখি, পুরো পর্বটা আজকে ধামাকাদার পর্ব হয়েছে। আজকে প্রত্যেকের বিষয়টা কিন্তু আজকে উদ্ঘাটন হয়েছে। পুরো কঠিন সত্যের সম্মুখীন আজকে গায়ত্রী চৌধুরী। হ্যাঁ, আজকে কঠিন প্রশ্নের সম্মুখীন গায়ত্রী চৌধুরী। যখন পরমা বলে দিচ্ছিল যে সঞ্চারী এই করেছে, এই পড়েছে, এইভাবে চুরি করেছে, তখন প্রত্যেকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সঞ্চামীর চোখে মুখে প্রচণ্ড রকমের একটা উদ্বেগ ছিল, প্রচণ্ড রকমের একটা ভয়ানক প্রশান্তি আমি দেখতে পেয়েছিলাম। তখন যখন পরমা বারবার বলছো কি সঞ্চারী আমি কথাটা বলতাম না, আমি কারোর সামনে কথাটা বলতাম না, কিন্তু ওই সঞ্চারীকে আমি বলেছিলাম বারবার যে যেখান থেকে গহনাটা নিয়েছো সেখানেই তুমি দিয়ে দাও, কিন্তু সঞ্চারী আমার কোনো কথায় কর্ণপাত করেনি। তখন সেখানে সবাই মিলে সঞ্চারীর দিকে যখন তাকিয়েছিল, তখন সেখানে সঞ্চারীর কাছে গিয়ে বড়মা বলতে লাগে সঞ্চয়ী তুমি এ কি করলে, এবং প্রত্যেকেই জিজ্ঞেস করতে লাগে, প্রশ্ন জিজ্ঞাসার চোখে জিজ্ঞেস করতে লাগে সঞ্চয়ী তুমি এ কি করলে, আরে বাড়ির গহনা চুরি করলে, তারপরে গায়ত্রী চৌধুরীর গহনা চুরি করলে, দাও বলছি গহনাটা, দাও বলছি গহনাটা, কিন্তু সঞ্চারী সেই গহনা দিতে চাইছে না, বলছে আমি দেব না গহনা, আমি দেব না। আমাকে কি দিয়েছেন, আমাকে কিছু দিয়েছেন? আমি গহনা কতবার চেয়েছি, আপনার ছেলের জন্য কতবার গহনা চেয়েছি, আপনি কি আমাকে গহনা দিয়েছেন? তাহলে আমি নেব না কেন? সবাই গহনা না চাইতে পেয়ে যাচ্ছে, আমি দেব না। কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু বড় মা তার কাছ থেকে গহনাটা নেয় এবং সঞ্চারী সেই গহনাটা বার করে দেয়। গহনাটা বার করে দেওয়ার পরবর্তী মুহূর্তে একেবারে প্রত্যেকের মুখে ছি ছি ভাব দেখতে পাচ্ছি, এবং সুনন্দা বলতে লাগে ছি 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 সঞ্চারী তুমি এ কি কাজ করলে, আরে এ কি কাজ করলে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী এবার প্রচন্ড উদ্বেগ নিয়ে মুখটা খোলার বলতে লাগে আমি কি করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। আরে যে বড় বড় কথা বলছে তার ভবিষ্যৎটা একবার দেখো না, সে তার ভবিষ্যৎটা, তার পিছনে কত বড় একটা দাগ কাটা রয়েছে। ওই যে পরমা, ওই পরমা আদিত্যের সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে, গোপন সম্পর্ক, তোমরা কি সেটা জানো? আমি সেটা জানি। আর এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। এদিকে অভ্রের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, বড়মার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তখন সঞ্চারী পরমার কাছে গিয়ে একেবারে তাকে যা নয় তাই করে বলতে লাগে আরে গোপন চক্র চালিয়েছে অভ্রের সঙ্গে, সরি আদিত্যের সঙ্গে গোপন চক্র চালিয়েছে, এই বলে কিন্তু সঞ্চারী পুরো বিষয়টা সে যা জানতো একেবারে তিলকে তাল করে পুরো বিষয়টা সবার সামনে উদ্ঘাটন করতে লাগে, এবং বড় মার চোখ একেবারে কপাল উঠে গেছে এবং প্রত্যেকে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আদিত্য এবং সুদীপা এসেছিল, পুরো বিষয়টা পুরো প্রসেসটা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। তখন সেখানে বড় মা বলতে লাগে এই সঞ্চারী তুমি কত বড় কথা, যত বড় মুখ না তত বড় কথা বলছো, তুমি আমার বড় বৌমা, আমার বড় বৌমার উপরে তুমি এত রকম ভাবে ইলজাম লাগাচ্ছ, এত দুশ্চরিত্র ভাবে তুমি এ করে দিচ্ছ, তোমার কত বড় সাহস। তখন সঞ্চারী বলে হ্যাঁ আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি, কারণ কারণ আমি জানি আমার কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে প্রমাণ রয়েছে। এদিকে বড়মা যখন সঞ্চারীর গায়ে হাত তুলতে যাবে, তখন সঞ্চারী বলতে লাগে একদম আমাকে ছোবেন না, আমাকে মারার অধিকার আপনার নেই, আমাকে মারার অধিকার আপনার নেই, সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এই বলে সঞ্চারী কিন্তু তার ফোনে যে ভিডিওগুলো করে রেখেছিল, সেই ভিডিওগুলো কিন্তু বড়মার সামনে উপস্থাপন করতে শুরু করে দেয়। আর সেই ভিডিও দেখে কিন্তু প্রত্যেকে সচকিত হয়ে ওঠে, প্রত্যেকের চোখে মুখে একদম ছানাবড়া অবস্থা তৈরি হয়ে যায়। তখন সেখানে পরমা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর সঞ্চারী একেবারে যা নয় তাই করে বিভিন্ন রকমের উক্তি যুক্তি কটূক্তি করে পরমাকে একেবারে বিষিয়ে তুলতে শুরু করে দেয়। পরমা একটা ভালো কাজ করতে গিয়েছিল, কিন্তু ওই যে শয়তানের মানে শয়তান সঞ্চারী, সে কিন্তু পুরো বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করলো যে একেবারে পরমা তার কাছে গিয়ে গলে পড়লো। শুধু সঞ্চারী পরমাকে নয়, সেখানে গিয়ে কিন্তু সুনন্দার কাছে গিয়ে বলতে লাগে আপনি তো শোনেন তাই না, আপনি কাকিমণি আপনি তো সব জানেন, তাহলে আপনি কেন চুপ করেছিলেন, কি বলেন কাকিমণি আপনি জানতেন না, আপনি কি জানতেন না এদের এদের আদিত্য এবং পরমার প্রেমকে নিয়ে আপনি জানতেন না? তখন সেখানে পরমা সুনন্দা একেবারে চুপ করে থাকে, এবং পরমা সঞ্চারী আবারও কিন্তু ওই অংশুর কাছে চলে যায়। অংশুর কাছে গিয়ে বলতে লাগে কাকামণি আপনাকে কি কখনো বলেছে, আপনার স্ত্রী তো জানতেন এইসব বিষয়গুলো, আপনাকে কি কখনো বলেছেন? তখন সেখানে সঞ্চারী একেবারে কেঁদে লুটোপুরি খেতে শুরু করে দেয়। বড়বার সামনের দিকে এগিয়ে আসে, বলতে লাগে পরমা তুমি বলো, ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো কি ঠিক, ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো কি ঠিক, তুমি বলো। তখন পরমা কি বলবে, এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি কি দেওয়া উচিত পরমা নিজেই খুঁজে পাচ্ছে না। সে একেবারে বড় মায়ের কাছ থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং অঝর নয়নে কাঁদতে শুরু করে দেয়। তার কান্নায় যেন আকাশ বাতাস মাটি একাকার হয়ে যাচ্ছে, তার দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। এদিকে বড় মা প্রচন্ড রকমের, গায়ত্রী চৌধুরী প্রচন্ড রকমের ভেঙে পড়তে শুরু করে দেয় যে আমি তাহলে জীবনে এত বড় ভুল করলাম, এত বড়
পাপ করলাম, আমার ছেলের জীবনটাকে এভাবে নরকে পরিণত করে দিলাম, আমি এত বড় ভুল করলাম, আরে গায়ত্রী চৌধুরী এত বড় ভুল করলো, এই বলে কিন্তু বড় মা প্রচন্ড রকমের মনে মনে অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। আর আদিত্য ওদিকে দাঁড়িয়ে থেকে নীরব নিথর পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে, সে যে একটা প্রতিবাদ করবে সেরকম প্রতিবাদের ভাষা কিন্তু তার কাছে জানা নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গায়ত্রী চৌধুরী বলতে লাগে, না আমি আর এ বাড়িতে থাকবো না, আমার জীবন যৌবন আমি একটা সংসারকে সামলাতে পারিনি, আমি একটা সংসারকে ভালো করে ধরে রাখতে পারিনি, আমার ছেলেটাকে ভালো করে বিয়ে দিতে পারিনি, তার জীবনটা শেষ করে দিয়েছে, আমি আর ফ্যামিলিতে থাকবো না। অংশু এগিয়ে আসার বলতে লাগে, বৌদি বৌদি তুমি এরকম কথা বলছো কেন, আরে তোমাকে ছাড়া আমরা বাঁচবি কি করে? বৌদি তুমি এরকম করো না, বৌদি তুমি এরকম করো না। কিন্তু কেউ কারো কথা শুনে কেউ কারোর কোনো কথা কিন্তু কর্ণপাত করতে শুরু করে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় মা যখন বলছে আমি বাড়িতে থাকবো না, তখন সেখানে সুদীপ এসে মুখটা ধরে আর বলতে লাগে, ও আচ্ছা আচ্ছা, আপনি কেন বাড়িতে থাকবেন না, আপনি কেন বাড়িতে থাকবেন না, আপনার তো বাড়িতে থাকা উচিত। আর শুধু শুধু আপনারা পরের মেয়ের দোষটা কেন খোঁজেন বলেন তো, পরের মেয়ের দোষটা আপনি কেন খোঁজেন, পরের মেয়ের দোষ খোঁজা উচিত না, আপনাদেরও তো ছেলে আছে। তখন সেখানে অংশু গিয়ে ঝাঁপিয়ে পড়ে আর বলতে লাগে, এই 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 তুমি এখানে কথা বলতে আসছো কেন, বলতে তোমার কোন অধিকার আছে এখানে কথা বলা? তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ আমার অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে, সে কারণে আমার স্বামীর সম্পর্কে আমি কথা বলছি। এবং সে আদিত্যের সামনে গিয়ে বলতে লাগে, ছি ছি মিস্টার চৌধুরী, আপনি একটা প্রতিবাদ করবেন না, আপনি এখনো চুপ করে থাকবেন, একটা মেয়েকে এখানে যে তাকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আপনি তো অনেক অনেক বড় বড় কথা বলেন, এখানে রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, কোথায় আপনার রেসপন্সিবিলিটি, কোথায় আপনার দায়িত্ব, আপনি কি কিছুই করছেন? তখন সেখানে আদিত্য একেবারে মুখটা ভোঁতা করে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, তুমি সবার সামনে এরকম করে কথা বলছো কেন? তখন সুদীপা বলতে লাগে, ও এবার তাহলে মুখটা ফুটেছে তাই না, এবার তাহলে মুখটা ফুটেছে আপনার। তখন সেখানে সুদীপা যা নয় তাই করে, একেবারে মানে যা নয় তাই করে বলতে একেবারে তার যুক্তিসম্মত কথাগুলো তার সামনে প্রেজেন্ট করতে শুরু করে দেয়। এদিকে পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, তুমি চুপ করবে সুদীপা, তুমি চুপ করবে, কথায় কথা বেড়ে যায়। কিন্তু সুদীপা বলতে লাগে, আমি চুপ করব না, আমি চুপ করব না। এদিকে অংশু আবার চলে যায়, বলতে লাগে, আমার ছেলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলছো, কোন সাহসে তুমি এত বড় বড় কথা বলো, কোন সাহসে এত বড় বড় কথা বলো? তখন সুদীপা বলতে লাগে, আরে অগ্নিকে সাক্ষী রেখে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, সেক্ষেত্রে আমার স্বামীর সম্পর্কে বলার অধিকার আমার রয়েছে, এবং আপনার সম্পর্কে বলার অধিকার কিন্তু আমার রয়েছে মিস্টার চৌধুরী। তখন সেখানে মিস্টার চৌধুরী যখনই নাম শুনেছে, অংশুর মাথা তখন একেবারে তেতিয়ে গেছে। অংশু তখন বলতে লাগে, এই তুমি আমাকে মিস্টার চৌধুরী বলছো? তখন সেখানে সুদীপা বলতে লাগে, কেন আপনাকে কি বলবো, আপনি কি আমাকে বাবার সম্মান দিয়েছেন, আপনি কি আমাকে বাবার মর্যাদা দিয়েছেন, তাহলে আপনাকে কেন বাবার সম্মানে ডাকবো? আপনিও ভুল করছেন, সেক্ষেত্রে আপনাকে বলার অধিকার এখানে রয়েছে। তখন সেখানে আদিত্য মুখটা খুলে আর বলতে লাগে, পুরো প্রসেসটা কিন্তু খুলে বলতে শুরু করে দেয়। আসলে পরমার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু আমি কি করতাম বলো, আমি কি করতাম? আমি তো ওর সঙ্গে ভালো লাগা তৈরি হওয়ার পরবর্তী মুহূর্তে আমি চলে গিয়েছিলাম অন্য জায়গায়, সেখানে গিয়ে আমার ফোনটা ভেঙে যায়, আমি পরমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। বাড়ি এসে দেখলাম দাদার মানে দাদার যে মানে গায়ে হলুদের বাটি আমার হাতে চলে এসেছে। দাদাও তখন পরমাকে ভালোবেসে ফেলেছে। তখন আমি কি করতাম? সেই বিয়েটাকে ভেঙে দিতাম, ক্যানসেল করে দিতাম। আরে আমার এখানে কোনো দোষ নেই। পরমা তো নিজে এই বিয়েতে রাজি হয়েছিল। তাহলে কেন আমাকে এত দোষারোপ করা হচ্ছে? যদি আমি দোষ করে থাকি তাহলে হ্যাঁ আমি দোষী, আমি দোষী, তবেও আমি দোষী। তখন সেখানে এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কেউ কিছু বলছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা যখন প্রচন্ড কান্না করছে, তখন সেখানে রূপা এগিয়ে যায়, বলতে লাগে, ওই মেয়েটা কান্না করছে, ওই মেয়েটা কান্না করছে, না মা কি কান্না করো না। এই বলে কিন্তু রূপা পরমার কাছে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে তাকে সেই মায়ের স্নেহে লালিত পালিত করতে শুরু করে দেয়। না মা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। এই বলে রূপা কিন্তু পরমাকে বুকে আগলে জড়িয়ে ধরে তাকে অনাবিল শান্তি প্রদান করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে সুদীপা বলতে লাগে, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে, এবং পরের মেয়েকে দোষ দেওয়ার আগে কিন্তু আমাদের হাজারবার ভাবতে হবে। এখানে আমি মানছি এখানে আদিত্যের কোনো দোষ নেই, কারণ আদিত্য কি করতো, এত একটা বিয়ের আয়োজন তৈরি হয়ে গেছে, এদিকে পরমাও বা কি করতো, এই বিষয়টা কিন্তু এইভাবে ঘটেছে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তখন সেখানে ওই কুন্তলা দাঁড়িয়েছিল, কুন্তলা পুরো বিষয়টা পুরো প্রসেসটা কিন্তু মনে মনে ভাবতে লাগে, আর মনে মনে বলতে লাগে, তাহলে এদের মধ্যে এত সব কিছু চালচলন ঘটতে শুরু করে দিয়েছে। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদীপা আস্তে আস্তে করে এগিয়ে যায় আদিত্যের কাছে, আর গিয়ে বলতে লাগে, দাদা আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন, আপনার স্ত্রীকে অপমান করা হচ্ছে, আপনার ওয়াইফকে অপমান করা হচ্ছে, তাকে চরম থেকে চরমতম অবহেলা করা হচ্ছে, আপনি কিছু বলুন। তখন সেখানে বড় মা বলতে লাগে, আরো কি বলবে, আর অভ্র আর কি বলবে, বলার কি আছে, আমি অভ্রের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছি, তার জীবনটাকে আমি শেষ করে ফেলেছি, অভ্র আর কিছু বলতে পারবে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশু এদিকে প্রচন্ড রেগে রয়েছে, কিন্তু অভ্র আস্তে আস্তে করে কিন্তু সুদীপা যখন অভ্রের কাঁধে হাতটা রাখে, তখন অভ্র আস্তে আস্তে করে পুরো ইন ডিটেলস ঘটনা করে বলতে শুরু করে দেয় যে, হ্যাঁ ওই সঞ্চারী যে ভিডিওটা দেখেছে, সেই ভিডিওটা দেখিয়েছে, সেখানে কিন্তু সঞ্চারী গিয়েছিল ও মানে রূপার গানটা শুনতে, ওই মহিলার গান শুনতে ওখানে গিয়েছিল। আর সঞ্চারী যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছে, সঞ্চারী ওখানে আদিত্যের জন্য যায়নি, আর আদিত্য কিন্তু ওই হাউসে ছিল না, আমি ওখানে ছিলাম, আমাকে বাদ দিয়ে বলেছে। এবং আস্তে আস্তে করে
অভ্র সামনের দিকে এগিয়ে যায়, সঞ্চারীর কাছে গিয়ে বলতে লাগে, সঞ্চারী কি সঞ্চারী তুমি বলো বিষয়টা, ওখানে আমি ছিলাম কিনা। তখন সঞ্চারীর মুখটা একেবারে ভোঁতা হয়ে যায়, সে আর কিছুই বলতে পারছে না। এদিকে দেখতে পাচ্ছি মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পরমা নিজেকে আর ধরে রাখতে পারছে না, তখন পরমা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে চলে যেতে শুরু করে দেয়। এমন সময় কিন্তু অভ্র তার হাতটাকে টেনে ধরে এবং দুজনের মধ্যে একটা অনাবিল শান্তি অনুভব করতে লাগে, দুজনের মধ্যে যেন একটা ভালোবাসার বন্ধন আস্তে আস্তে তৈরি হতে শুরু করে দেয়। তখন সেখানে অভ্র পুরো বিষয়টাকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলতে শুরু করে দেয়, না এখানে পরমার কোনো দোষ নেই, পরমা বিয়ের রাতে আমাকে সবকিছু খুলে বলেছিল, তখন আমি বলেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম তাকে যে আমরা আবার নতুন করে শুরু করব, তার জন্য আমার কিছু স্পেস দরকার, তার জন্য আমার কিছু সময় দরকার, তার জন্য আমার কিছু মানে কি বলবো স্পেস আমাকে দিতে হবে, সেই জন্য আমি এখান থেকে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। কিন্তু ওই পরমা আমাকে সব বলেছিল, কি করতাম আমি, পরমা যা বলেছিল আমি কি সবকিছু তোমাদের বলতে হবে, এটা বলার প্রয়োজন আমি মনে করি না। আর প্রয়োজন যে এখন মনে পড়েছে, এখন যে বলতে হবে আমাকে, এরকম সিচুয়েশনের সম্মুখীন আমাকে হতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। পরমা কোনো দোষ করেনি, পরমা যেটা হয়েছে সেটা আমার সঙ্গে খোলাখুলি বলেছে। আর অভ্র যেভাবে পরমাকে সাপোর্ট করেছে আজকে, এত সুন্দর লাগছে আজকে সিরিয়ালের পুরো বিষয়টা দেখতে, খুব সুন্দর একটা জায়গায় তৈরি হয়ে গেছে। তখন সেখানে বড়মা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং আস্তে আস্তে করে আদিত্য সামনের দিকে এগিয়ে এবং বড় মার কাছে গিয়ে বলতে লাগে, বড় মা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমরা সবাই মিলে আবার হাসিতে খুশিতে বেঁচে থাকবো এবং সামনে যে কালী পুজো রয়েছে, কালী পুজোর আনন্দে আমরা আনন্দ উপভোগ করব। তখন সেখানে বড় মা কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন দেখতে পাচ্ছি কুন্তলা মনে মনে ভাবতে লাগে, তাহলে এই সব বিষয়গুলো ঠিক আছে, এইসব বিষয়গুলো সব আমার জানা দরকার, তাহলে এই সেনগুপ্ত পরিবারকে আমরা একেবারে কথায় বসাতে পারবো। এসবগুলো জানা আমার দরকার ছিল। এই বলে কিন্তু কুন্তলা নিজের মনে মনে কিন্তু একটা আলাদা প্রতিচ্ছবি আঁকতে শুরু করে দেয়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে অভ্র আদিত্য বলতে লাগে, "বড় মা ওই সঞ্চারী ও গয়নার জন্য একটুখানি ইয়ে করেছে, তো ওকেও একটু ক্ষমা করে দাও না। ওর গহনাটা ওকে দিয়ে দাও বড় মা, তোমার তো অনেক গহনা, ওকে তুমি গয়নাটা দিয়ে দাও।" তখন আস্তে, আস্তে করে বড় মা সামনের দিকে এগিয়ে যায় এবং সঞ্চারীর সামনে যেই না হাতটা বাড়িয়ে ধরেছে, সঞ্চারী গপ করে সেই গহনাটা তুলে নিয়েছে। তখন সেখানে আস্তে, আস্তে করে বড় মা সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন সেখানে সুনন্দা বলতে লাগে, "দিদি তুমি কোথায় যাচ্ছ? দিদি কোথায় যাচ্ছ?" তখন সেখানে বড় মা বলতে লাগে, গায়ত্রী চৌধুরী বলতে লাগে, "আমি আর এ বাড়িতে থেকে কি করব? জানো সুনন্দা, বাড়ির ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। ওরা নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে চলেছে। ওরা সবকিছুই সবাইকে ক্ষমা করে দিতে পারছে। বাড়িতে দুটো বউ রয়েছে, কালীপুজো হবে হোক, কিন্তু আমার আর এ বাড়িতে আর কোনো থাকার অধিকার নেই।" এই বলে কিন্তু আস্তে, আস্তে করে বড় মা সামনের দিকে এগিয়ে চলে যায়। আর হঠাৎ করেই তখন কিন্তু রূপা চলে আসে আর সুদীপার কাছে এসে গিয়ে বলতে লাগে, "মা, মা দেখো না মা, দেখো না মা, ওরা আমাকে জোর করেছিল, আমাকে জোর করে আমাকে টেনে নিয়েছিল, আমাকে টানতে টানতে নিয়ে এসছে, আমি কোথাও যাব না মা, আমি কোথাও যাব না।" এই বলে কিন্তু রূপা সুদীপার কাছে গিয়ে কিন্তু তার মনের কাকুতি মিনতি জানাতে শুরু করে দেয়। তখন সেখানে রূপা আবারও কিন্তু আদিত্যের কাছে গিয়ে বলতে লাগে, "বাবা ওরা না আমাকে খুব জোর করছে, আমি না বাড়ি যাব, চলো মা চলো বাবা আমরা বাড়ি যাই।" এই বলে কিন্তু সুদীপা এবং আদিত্য মিলে রূপাকে নিয়ে সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে ছিল সঞ্চারী। এদিকে তখন অংশু কথা বলতে যাবে সেই কুন্তলার সঙ্গে, এমন সময় কুন্তলা চোখটা ইশারা করে জানায় যে এখানে কিন্তু সঞ্চয়ী রয়েছে। তখন সেখানে অংশু সঞ্চয়ীর কাছে গিয়ে বলতে লাগে, "এই তোমরা গহনা পাওয়ার দরকার ছিল না, যাও যাও কিন্তু যাও চলে যাও, এখান থেকে চলে যাও।" তখন সঞ্চারী যখন বকে দিয়েছে, সঞ্চারী যখন সেখান থেকে চলে যায়, তখন সেখানে অংশু বলতে লাগে, "মা আমার বাড়িতে কত দুর্ভোগ একদম শেষ করে দিল, সুদীপা আমাদের জীবনটাকে নরকে পরিণত করে দিল, সব শেষ করে দিল মা, সব শেষ করে দিল।" তখন সেখানে কুন্তলা বলতে লাগে, "কিচ্ছু শেষ করেনি, কিচ্ছু শেষ হয়নি অংশ, কিচ্ছু শেষ হয়নি, এখানে তো সবাই রয়েছে, এখানে কোনো কথা বলা যাবে না, ওই সুদীপাকে না সোজা পথে গিয়ে শেষ করে দেওয়া যাবে না, তোমাকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে, তোমাকে বাঁকা পথে যেতে হবে, তার জন্য এখানে কোনো আলোচনা করা যাবে না, তোমাকে কি করতে হবে, আমার তো জায়গা তুমি চেনো, সেখানে তুমি এসো, তোমাকে নিয়ে কিন্তু আমি সমস্ত প্ল্যানিং করব, ওই সুদীপাকে আমি বাড়ি থেকে বের করে তবেই ছাড়বো, আমার কাছে সব পদ্ধতি রয়েছে।" তখন অংশু একেবারে মায়ের চরণে মাথাটা লুটিয়ে দেয় এবং তখন সেখান থেকে কুন্তলা মনে মনে ভাবতে লাগে, "অংশু তোমাকে তুমি ব্যবহার করতে পারো, তুমি আছো তোমার তালে, কিন্তু আমি আছি আমার তালে, পুরো সেনগুপ্ত পরিবারটাকে একেবারে টুটি ধরে রাস্তায় নামাবো এবং সবকিছুকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেবো।" এই বলে কিন্তু কুন্তলা সেখান থেকে সামনের দিকে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা, সে কিন্তু গভীর ভাবনার জগতে হারিয়ে গেছে, সে যে কি ভাবছে কি কল্পনা করছে সেটা আমাদের আর জানতে বাকি নেই। তোমরা কি জানতে পারছো সুদীপা এখন কি ভাবনা চিন্তা করছে এবং এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে? সুদীপা কি পারবে পুরো বিষয়টাকে আবার ম্যানেজ করতে? আগের দীপা যেভাবে একেবারে পুরো বিষয়টাকে ম্যানেজ করে চলতো, সেক্ষেত্রে সুদীপা কি সেই ক্রাইটেরিয়া, সেই অনুভূতিতে নিয়েই তো জন্মগ্রহণ করেছে, সুদীপার রক্তে তো তার মায়ের স্মৃতি, তার দিদার স্মৃতি কিন্তু বয়ে চলেছে। তাহলে সুদীপা কি পারবে পুরো বিষয়টাকে ম্যানেজ করে আবারও চৌধুরী পরিবারে শান্তি ফিরিয়ে আনতে এবং কুন্তলার মতো জঘন্য অপরাধীকে শেষ করে দিতে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।